experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। গলা ভেঙে এলো জিকোর। কি করে তিতলিকে শান্ত করবে ভেবে পাচ্ছে না ও। ওদিকে তিতলি তখনও থামেনি, থমথমে হয়ে গেছে ওর স্বর। নিজেকেই দোষ দিচ্ছে ও, যেন জানতো এমনটাই হবে, হতে চলেছে। না জিকো, ইটস মাই ফল্ট। আমারই আসা উচিত হয়নি। তোমার এক ডাকে আমি ছুটে আসি বারবার। তোমাকে না করতে না পারা আমার উইকনেস, আর তার জন্য বারবার যেচে অপমানিত হই তোমাদের কাছে। একটা শব্দে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল জিকো। তিতলির উইকনেস ও নিজের কানকে বিশ্বাস করতে পারল না জিকো। অঙ্ক মেলার মতো হঠাৎ করে যেন সব ধোঁয়াশায় উবে যাচ্ছে। মুখ তুলে তিতলির চোখে চোখ রেখে সময় নিয়ে প্রতিটা শব্দ থেমে থেমে উচ্চারণ করলো। তবে কেন এলে তিতলি? চোখ সরিয়ে নিল তিতলি, ঠোঁট কামড়ে ধরল নিজের। মুখ ফসকে কি বেরিয়ে গেল এ। অন্যদিকে তাকিয়ে বলল, তুমি আমায় ইনভাইট করেছো জিকো, তোমার জন্মদিনের পার্টি এটা। কিন্তু জিকো যেন শুনতে পেল না আর কিছু। আগের মতোই থেমে থেমে বলতে থাকলো, গণগণের 27টা দিন আমার সাথে তোমার একটা কথা হয় না তিতলি, না ফোনে না SMS-এ। তারপর আমার মাত্র একবারে বলাই কেন চলে এলে আজ? তোমার সম্বন্ধে আমার দুর্বলতা জানো সত্ত্বেও? থম হয়ে গেল তিতলি। আস্তে আস্তে বলল, আই আই নিড টু গো হোম জিকো। জিকো থামলো না, ধীর স্বরে যেন নিজেকেই প্রশ্ন করছে ও। 27টা দিন তোমাকে দেখিনি, তোমার সাথে একটা কথা বলিনি, তা আমার জন্মদিনের রাত 12টায় কেন উইশ করলে তিতলি? আজ পার্টিতে আসার পর থেকে আমার দিকে তাকাচ্ছিল না, চোখ ফিরে নিয়েছিল বারবার। অথচ যখন আমি মুখ ফিরে অন্য কারোর সাথে কথা বলছি, আমাকে কেন দেখে যাচ্ছিলে? জিকো প্লিজ, যেতে দাও আমাকে। শেষের দিকে তিতলির গলাটা সামান্য চিড়ে গেল জমে ওঠা কান্না সামলাতে গিয়ে। জিকোর চোখের ওপর থেকে অবিশ্বাসের মোটা কালো পর্দাটা যেন এক ঝটকায় উঠে গেল। এবার দিনের আলোর মতোই যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো সবকিছু। তবে কি তিতলিও? থমথমে গলায় বলল, আর আটকাবো না তোমায়, শুধু আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে যাও। তিতলি চুপ করে আছে, মৃতদেহের মতো নিষ্পন্দ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল জিকো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ওর। ইট অল স্টার্টেড টু মেক সেন্স নাও। অনেকক্ষণ পর যখন মুখ খুলল, নিজের কানেই অবিশ্বাস্য ঠেকল কথাগুলো। তিতলি, ডু ইউ লাভ মি? অস্ফুটে কিছু শব্দ ছিটকে এলো তিতলির মুখ থেকে। যা হবার নয় সে কথা বলো না জিকো, তুমি অন্য কারো। প্লিজ এবার আমায় যেতে দাও। ডাজন্ট ম্যাটার। ডু ইউ লাভ মি তিতলি? আবারও জিজ্ঞেস করলো জিকো। নো, আই ডোন্ট। জবাব দিতে গিয়ে গলাটা কি কেঁপে গেল তিতলির। এক ফোঁটা চোখের জল ওর অজান্তেই গড়িয়ে পড়ল গালবে। মুখ নিচু করে নিল তিতলি। জিকো বুঝে নিল যা বোঝার, মুখ টিপে বলল, তবে যাও, আর আটকাবো না, আর কোনোদিন ডাকবো না তোমায়। এক চুলো নড়ল না তিতলি। এতক্ষণ ধরে যাবো যাবো করে অস্থির হয়ে উঠছিল যে, স্থানু হয়ে এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে তিতলি। জিকোর কথা যেন কানেই যায়নি ওর, বা যেন প্রাণের স্পন্দনটুকু নেই ওর মধ্যে। এক পলক তিতলির দিকে তাকিয়ে আবেগঘন গলায় বলল জিকো, ক্যান আই হাগ ইউ তিতলি, ওয়ান লাস্ট টাইম? জ্বরের মতো তখনও দাঁড়িয়েছিল তিতলি। একটু দ্বিধা করে এগিয়ে এলো জিকো, আলতো হাতে জড়িয়ে ধরল তিতলিকে। হয়তো 3 সেকেন্ডস মাত্র, তার বেশি নয়। তিতলি ওকে জড়িয়েও ধরল না, কাঠের পুতুলের মতন নিস্পন্দ হয়েই দাঁড়িয়ে রইল। নিজেকে ছাড়িয়ে নিল জিকো। আর ঠিক তখনই বাঁধ ভাঙা বন্যার জলের মতো ঝাঁপিয়ে পড়ে তিতলি, জড়িয়ে ধরল জিকোকে দুহাতে। নিজেকে মিশিয়ে দিল জিকোর বুকে, যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল জিকোর শরীরে। তিতলির না বলা কথাগুলো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়া নিঃশব্দ চোখের জল হয়ে ভিজিয়ে দিচ্ছিল জিকোর শার্ট, আর মোমের মতো গলে যাচ্ছিল জিকো। ধীরে ধীরে ও জড়িয়ে নিল তিতলিকে নিজের মধ্যে। ও নরম শরীরটা মিশিয়ে নিল বুকে। সময়, স্থান, কাল, পাত্র ভুলে ধূসর কুয়াশার মধ্যে দুজন নর নারী মূর্তির মতো স্থির হয়ে মিশেছিল একে অপরের মধ্যে। শুক্লপক্ষের চাঁদের ঝাপসা আলো আর কুয়াশার আবছায়া স্পষ্ট করে দিয়েছিল ওদের অবয়ব।
অনেকক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নিল জিকো। আলতো হাতে তিতলির মুখটা তুলে ধরলো ওর সামনে। কাজল মাস্কারা ঘেটে গেছে, সত্য চোখের জলে ধোঁয়া তিতলির মুখটা বড় মায়াময় লাগছে। ওর মুখের উপর বিভ্রস্ত হয়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে স্থির গলায় জিকো বলল, I'll end this with Rai tonight. ইলেকট্রনিক শক খাওয়ার মতো কেঁপে উঠল তিতলি। 3-4 ফোঁটা গরম জল আবারও গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। না জিকো, প্লিজ না, আমার জন্য নয়। তোমার জন্য নয় তিতলি, আমার নিজের জন্য। I can't be with her, not anymore. You're mine and always will be mine. All right reserves, no questions asked. জানুয়ারি 28, 2017, সকাল 8:20। জিকোর জন্মদিনের পর 7 দিন কেটে গেছে। এই 7 দিন তিতলির সাথে কোনো কন্ট্যাক্ট রাখেনি জিকো। প্রমিস করেছে ও তিতলিকে রায়ের সাথে ব্রেকআপ না হওয়া অবধি জিকো কোনো যোগাযোগ রাখবে না তিতলির সাথে। গত 7 দিন ধরে প্রতিটা দিন জিকো রায়কে বোঝানোর চেষ্টা করছে। গত 7 দিন ধরে রায় বারবার জিকোর ফ্ল্যাটে চলে আসছে, রাহুলের সামনেই ওর হাতে পায়ে ধরছে। আজ সকালেও অফিস বেরোনোর ঠিক আগে আগে আবারও এসেছে রায়। কাল রাতে জিকোর অনেকবার বোঝানোর পরও যে জিকো এই সম্পর্কটা আর টেনে নিয়ে যেতে পারছে না। প্রতিদিনের একই নাটক দেখে দেখে জিকো আজ ধৈর্যের চরম সীমায় দাঁড়িয়ে। এখন আর নরমভাবে কথা বলতেও ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এতবার না বলার পরও যে না শুনতে রাজি নয়, তাকে আর কীভাবে বোঝাবে জিকো? অফিসের জন্য রেডি হতে হতেই আগের কথার সুর টেনে তিতকুতে গলায় রায়কে বলল, তুই কেন বলছিস না রায়? কলকাতা থেকে ফিরেই তো আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম। তখন বলেছিলি তোর মাস 2 সময় লাগবে সামলে উঠতে। এই কটা দিন যেন আমি অ্যাক্টিং করে যাই সবার সামনে, কিন্তু সত্যিটা কি তুই আমি দুজনেই জানতাম। সেদিনের পর আজ 1 মাস হতে চলল, আর এখন বলছিস সেদিনও তুই মিথ্যে বলেছিলি। হাউ ক্যান ইউ লাই অন আওয়ার ব্রেকআপ রায়? সর্বস্ব হেরে যাওয়া মানুষের কাতর আরতি নিয়ে রায় ডুকরে উঠল। আমি ভেবেছিলাম ও তোর মনের ভুল, ভেবেছিলাম তুই ফিরে আসবি আবার আগের মতোই। বারবার ফিরে এসেছিস চিকো এর আগেও, এখন কেন আগের মতো ফিরে আসছিস না? কেন ভালোবাসছিস না আমায়? বারবার এক কথা বলতে বলতে ক্লান্ত জিকো তাও একই কথা রিপিট করলো। এবারের মতো প্রতিবার তুই একইভাবে জেদ করিস, কিন্তু এবার তুই সব লিমিট ক্রস করে গেছিস। তোর সাথে 12 বছরের বন্ধুত্ব রায়, এত সহজ নয় কথা ছেড়ে দেওয়া। কিন্তু ইউ হ্যাভ টেকেন মি গ্রান্টেড ফর সো লং। বারবার তোকে বুঝিয়েছে, বারবার তুই মিথ্যে বলেছিস, কিন্তু এবার আমি সিরিয়াস রায়, আর আমি ভালোবাসতে পারছি না তোকে। তোর প্রতি কোনো অনুভূতি আসছে না আমার। এতবার তুই মিথ্যে বলেছিস, আর আমার বিশ্বাস হয় না তোকে। জিকো মাঝখানেক আগেও এ কথা বলেছিলিস, কিন্তু তারপরও তো আমরা হ্যাপি কাপল ছিলাম। তিতলির সাথে তোর জন্মদিনের রাতে ঘটনাটা আমার ভুল ছিল, আই ওয়াজ ড্রাঙ্ক, তার জন্য। না রায়, গত 1 বছর ধরে আমি ব্রেকআপ করতে চেয়েছিলাম, তুই করতে দিস না। বারবার নিজেকে আঘাত করেছিস, আমাকে আছড়ে কামড়ে শেষ করেছিস, তারপর আবার কেঁদে কেঁদে সরি বলেছিস। আমি ক্লান্ত রায়, আমি বুঝতে পারি না কোনটা তোর আসল কান্না, কোনটা তোর নকল কান্না। এতবার তুই ঠকিয়েছিস আমার। উইকেন্ড ছাড়া দেখা করে না তোর সাথে, 2 মাসের উপর তোর ধারে কাছেও যায়নি। শুধুমাত্র তুই একা হয়ে যাবি, তুই এতদিন তোকে জোর করিনি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তিতলির জন্য নয়, আমি নিজে থাকতে পারছি না তোর সাথে। কতবার বলবো তোর উপর আমার রাগ, অভিমান, ভালোবাসা, তোর প্রতি আমার জাস্ট কোনো অনুভূতি আসছে না। কিন্তু তুই কি করে অস্বীকার করবি আমি তোকে ভালোবাসি না? তুই বুঝতে পারছিস না জিকো, এগুলো যা যা তুই ভাবছিস ও তোর মনের ভুল। For God's sake, Roy, we already break up after I came back from Kolkata 2 to 3 weeks ago. তখন তো মেনে নিয়েছিলে তুই, কেন আমি মিথ্যে বলেছিলি সেদিন? পাগলের মতো ঘাড় নাড়তে লাগলো রায়। না, হয়নি, কিচ্ছুটি হয়নি। জিকো কাতর হয়ে বলতে থাকলো, প্লিজ বলছ রয়, আমি তোকে ঠকাতে পারবো না। আমি 1000বার তোকে বলেছি রয়, তুই শুনিস নি। আমার সেলফ এস্টিম তলায় ঠেকে গিয়েছিল। সবসময় একটা নেগেটিভ পরিবেশের রোবটের মতো হয়ে পড়ে থাকি আমি। আমি খুশি নই রায়। তোর পছন্দ আমার পছন্দ আলাদা, জগৎ আলাদা। না তুই মানতে পারিস আমার সাথে? আমি এতদিন অ্যাডজাস্ট করতে করতে ক্লান্ত। ছোট ছোট জিনিস প্রতিদিন প্রতিক্ষণ তলের ছেদে চলতে চলতে হাঁপিয়ে গেছি আমি। ব্লেম কেম করতে চাই না, প্লিজ আমায় বাধ্য করিস না। 1K লাইক পাবি বলে ইনস্টাগ্রাম ট্রেন্ড অনুযায়ী আমার বার্থডে কেক আসে, আমার পছন্দের মতো নয়। মাকে অবধি তুই অপমান করিস, কী ভেবেছিস আমি দেখতে পাইনি? মার পাঠানোর শাড়িটা তুই মরিয়ে কফির দাগ ফেলে নষ্ট করে দিয়েছিস, যাতে তোকে পড়তে না হয়।
নাই বা পড়তিস রায়, তোমার গিফট হিসেবে সম্মানের সাথে রেখে দিলে কি যেত তোর? রায়ের মাথার ভেতরটা দপদপ করে উঠল। রাগে অপমানে ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে সে। তবু শেষ চেষ্টা করলো, কাতরভাবে বলল, বাট ইউ অলরেডি নিউ হু আই অ্যাম। তুই জানতিস আমি কীরকম, তারপর তুই জড়িয়েছিস আমার সাথে চিকু। আন্টি তোকে ফোনে বলতেন আমার সাথে না মিশতে, সেই রাগে আমি আই অ্যাম সরি, আমি ইচ্ছে করে করিনি চিকু, বিশ্বাস কর। কফিটা পড়ে গেল, আমি ভয় পেয়ে শাড়িটা লুকিয়ে দিয়েছিলাম। তুই আমাকে বলতে পারতিস রায়, শাড়িটা ক্লিন করতে দিতে পারতিস। মরিয়া চড়িয়া আলমারির তলায় ঢুকানোর বদলে হাজার একটা কাজ করতে পারতিস। বাট ইটস নট অ্যাবাউট দ্যাট। এই এপিসোডটার পরও তোকে কিছু বলিনি, কারণ আমি 3 গুণ ছিলাম। তোর কথা মতো এই 2 মাস তো আমার অ্যাক্টিং করার কথা, তাই না? কিন্তু আর পারছি না। আই ক্যান নট বি উইথ ইউ এনিমোর। কী করে বাধ্য করবে আমায় থাকতে? অস্থির হয়ে উঠল রায়। তিতলিকে তুই কদিন চিনিস জিকো? ও তোকে ভালোবাসে না, ছেলে চড়িয়ে বেড়ায় ও। আমার কথা ভাব, আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। আর 2 মাস ভিক্ষা চাইছি জিকো, তোর পায়ে পড়ছি প্লিজ। রায়! জিকো এত জোরে চেঁচিয়ে উঠল, রায় থতমত খেয়ে গেল। সামলে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কোন স্বভাবটা তোর খারাপ লাগছে একবার বল জিকো। আমার খামতিগুলো ধরিয়ে দে, আমি এবারে শুধরে নেব, ঠিক কথা দিচ্ছি। এই বছর আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা চিকো, এখন কেন বলছিস থাকতে পারবি না আমার সাথে? জিকো সোজাসুজি রায়ের দিকে তাকিয়ে বলল, রায়, পাগলামো করিস না। তুই এত করে কথা বললাম, এরপরও? দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ছেড়ে বসে পড়ল রায়। আর কত ছোট হবে ও, এর যে অপমানের আর কি আছে জীবনে। জিকো বলতে থাকলো, তিতলির জন্য নয় রায়, তিতলি আমাদের জীবনে না এলেও আমরা থাকতে পারতাম না একসাথে। দিনের পর দিন নিজের সব ইচ্ছের বিসর্জন দিয়ে একতরফা অ্যাডজাস্টমেন্ট করে কদিন একটা মানুষ বেঁচে থাকতে পারে রায়? আমার বন্ধুদের তুই পছন্দ করিস না, ফটোগ্রাফি আমার হবি, তোর কাছে সেটা টাইম নষ্ট। এনজিওতে জড়ালে তোর কাছে সেটা আধিক্যতা, আমার অফিস যাওয়া নিয়ে তোর প্রবলেম। এমনকি আমার পরিবার নিয়ে আমি কলকাতায় বাড়ি যাই যদি, তাতেও তোর খারাপ লাগে। নিজেকে এত প্রাধান্য দিস তুই, একটিবারের জন্য আমার কি ভালো লাগে ভেবে দেখিস টেরো? একটিবারের জন্য আমার কি ভালো লাগে ভেবে দেখেছিস কখনো? তুই কি আদৌ আমাকে ভালোবাসিস, নাকি শুধু আমার অস্তিত্বকে ভালোবাসিস যে মুখ বুঝে তোর সব আবদার মেনে নেব? নিজের মতো আমার কেন বাঁচার অধিকার নেই? হিঁচকে তুলে কাঁদতে কাঁদতে রায় বলল, আমি আমি চেঞ্জ হব জিকো, এতদিন মিথ্যে বলেছি, আজ সত্যি বলছি, আমি চেঞ্জ হয়ে যাব, তুই মিলিয়ে নিস। শুধু আমায় ছেড়ে যাস না, অদিতিদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। বিষণ্ণ হাসল জিকো। এক্স্যাক্টলি, আমাকে ভালোবাসিস বলে নয়, তোর বন্ধুদের কাছে রেপুটেশন ডাউন হয়ে যাবে বলে তোর এত কান্না, তাই না? জোর করে ভালোবাসা হয় না। জোর করে আমার পছন্দগুলো নিজের পছন্দ বানাতে পারবে? আমাকে মুক্তি দে রায়, প্লিজ। ভালোবাসাহীন সম্পর্কে বোঝা টানতে পারছি না আমি। আমি আর ঠকাতে পারবো না রায়, না নিজেকে না তোকে। আই ওয়ান্ট টু বি ফ্রি। তোকে মুক্তি দিতে চাই। মুম্বাই ফিরে যা তুই। ধীর গলায় কথাগুলো বলে বেরিয়ে গেল জিকো। ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকে রায়। বুঝতে পারে না যা ঘুরছে তা স্বপ্নও নাকি সত্যি। হাজার ভেবেও ঠিক করতে পারে না এবার কি করলে জিকো ছেড়ে যাবে না ওকে। মিনিট 10 পর চোখের জল মুছে বেরিয়ে গেল রায়ও। জ্বলন্ত চোখে তখন ওর একটাই প্রতিজ্ঞা, যে করেই হোক জিকো আবারও বাধ্য হবে ওর কাছে ফিরে আসতে। পা ধরে ক্ষমা চাইবে ও জিকোর কাছে। রাইমা চ্যাটার্জি এত সহজে হেরে যায় না। কিচেন কাউন্টার টপের ওপর 9 বছর আগে জিকোর পরিয়ে দেওয়া প্রমিস রিংটা একলা পড়ে রইল। সে রাতে মোবাইলে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে জিকোর চোখ আটকে গেল 30 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিওতে। রায় আর জিকোর প্রেমের সাক্ষী ওদের স্কুলের পিছনের খাদের ধারের সেই জারুল গাছটায় কে বা কারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে আজ বিকেলে। যদিও স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা পাশে রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো জিকো। কি এক অস্বস্তিতে সারা রাত বিছানায় ছটফট করলো, কিন্তু ঘুম আর এলো না। কিছু কথা, যে কোনো মানুষের ভবিষ্যৎ তৈরি হয় তার ছোটবেলার অবচেতন মনে দেখে ওঠা পরিবেশের ভিত থেকে। একটি শিশুর ভবিষ্যৎ আচার ব্যবহার তার পরিবার থেকে প্রাপ্ত শিক্ষা মাত্র।
প্রতিটি পরিবার, প্রতিটি অভিভাবক নিজ চরিত্রের ছাপ রেখে যান তার সন্তানের ওপর। পারিবারিক শিক্ষা এবং গুড প্যারেন্টিংয়ের প্রয়োজনীয়তা এখানে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, একটি অসুস্থ শিশুর পেছনে কাজ করে একটি অসুস্থ পরিবারের প্রভাব। অভিভাবক যদি চিৎকার চেঁচামেচি করেন, সন্তানের কাছে সেটি স্বাভাবিক আচরণ বলে গণ্য হয়। অভিভাবক যদি নীতিহীন, স্বার্থপর বা মিথ্যাবাদী হন, সন্তানও পরবর্তীকালে নীতিহীন, স্বার্থপর, ম্যানিপুলেটিভ এবং মিথ্যাবাদীতে পরিণত হবে। অ্যাডোলেসেন্স এজ মনস্তাত্ত্বিক জগতের সবচেয়ে বড় কালপ্রিট মানুষের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে, লিঙ্গ নির্বিশেষে। পরবর্তীকালের হাজার পুঁথিগত বিদ্যা, উচ্চশিক্ষা কোনো কিছুই সেই মনস্তত্ত্বকে বদলাতে পারে না। হয়তো লুকিয়ে রাখা যায় দিন কয়েক বা বছরখানেক, কিন্তু তাও প্রবল চাপের মুখে কখনো না কখনো প্রকাশ পেয়ে যায়। আর একটা জিনিস, প্রতিটি পর্বের শুরুতে দেওয়া কোটস আর টাইমলাইনটি একটু খেয়াল করবেন। গোলাপি ক্যানভাস টাইম ফ্রেমের আঙ্গিকে লেখা এবং ক্রমবহমান কাহিনী। বারবার অতীতে ফিরে যাব আমরা, আবারও বর্তমানে চলে আসব, এগিয়ে যাব আর পিছিয়ে যাব। এটুকু মানিয়ে নেবেন প্লিজ। When love is unkind, it's not love anymore. জানুয়ারি 31, 2017, সকাল 8:45। জিকোর সাথে রায়ের তবে ফাইনালি ব্রেকআপটা হয়েই গেল। 12 বছরের বন্ধুত্ব, 9 বছরের প্রেম, রায়ের প্রথম ভালোবাসা, আসন্ন এঙ্গেজমেন্ট, সব শেষ। কার সাথে যে এসব আলোচনা করবে বুঝে পায় না রায়। এত বড় লজ্জার কথা আর যাই হোক বন্ধুদের বলা যায় না। ওর রেপুটেশনের কি হবে? এতদিন ধরে সবাইকে বড় মুখ করে রায় বলেছে কেমনি ওর বাপি মনীষ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গা কিনে রেখেছে এঙ্গেজমেন্টের জন্য। প্রফেশনাল ফটোগ্রাফার, ওয়েডিং ব্যান্ড সব বুকড। মুম্বাইয়ের টপ মোস্ট ভেনিউ কি নয়? আজ কি করে সেই বন্ধুদের জানাবে জিকো ওর সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে নিয়েছে? আর এরপর তো মহাবালেশ্বর থাকারও কোনো মানেই হয় না। 7-5 ভেবে মুম্বাই ফিরে যাওয়াই ঠিক করলো। সেদিন মুম্বাই এয়ারপোর্টে রায়ের বাবা শ্যামল বাবু আর রায়ের নতুন মা কাজল দেবী এসেছিলেন রায়কে রিসিভ করতে। এতদিন পর আচমকা তেমন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই রায় নিজে যেচে বাড়ি আসতে চেয়েছে। ওনাদের মনে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন, অনেক আশঙ্কা। প্রকৃত কারণ না জানা পর্যন্ত যেন তারা স্বস্তি পাচ্ছিলেন না। গাড়িতে উঠতেই রায়ের বাবা শ্যামলবাবু জিজ্ঞেস করলেন, তা হঠাৎ একা চলে এলি? তোর শরীর ঠিক আছে তো? গাড়ির জানালা দিয়ে মুম্বাই ট্রাফিক জ্যাম দেখতে দেখতে আনমনে ঘাড় নাড়ালো রায়। তাই দেখে কাজল দেবী বলে উঠলেন, জিকো ঠিক আছে? থমথমে মুখে রায় শ্যামলবাবুর দিকে ফিরে বলল, আমি আশাই তোমাদের কি অসুবিধে হলো? আকাশ থেকে পড়লেন শ্যামলবাবু। সে কি, অসুবিধা কেন হবে? তবে ইনি এত প্রশ্ন করছেন কেন? কাজল দেবীর দিকে আঙুল তুলে দেখালো রায়। অপমানে কাজল দেবীর মুখটা কালো হয়ে উঠল। শ্যামলবাবু ধমকে উঠলেন, এভাবে কেন কথা বলছো রাই? গাড়ির ড্রাইভারও শুনছে, সম্পর্কে উনি তোমার মা, ওনার সম্মান রেখে কথা বলো। কর্কশ গলায় বলে উঠল রায়। সম্মান আর সম্মান, সবার শুধু সম্মান চাই। এত সম্মান নিয়ে তোমরা কি ব্যাংকে জমাও? ব্যাপার সামাল দিতে হালকা আপত্তি জানালেন কাজল দেবী। আহ ছাড়ো না, মেয়েটা বাড়ি এলো এতদিন পর। ঝটতি কাজল দেবীর দিকে ফিরল রায়। চলন্ত গাড়ির দরজা খুলতে যায় প্রায়। আপনাকে আমার হয়ে সালিশি করতে হবে না বাবা। তোমরা খুশি হওনি আমি বাড়ি আসাতে। গাড়ি ঘোরাও, আমি এক্ষুনি ফেরত যাব। চেঁচিয়ে উঠলেন শ্যামলবাবু। রাই, ছেলে মানুষই করে না, আমরা শুধু তোমার ভালোর জন্যই চিন্তা করছি। আমার ভালো চাইলে 9 বছর আগে আমায় বোর্ডিং স্কুলে পাঠাতে না। নিজেকে সামলে নিলেন শ্যামলবাবু। বুঝলেন ওনাদের আশঙ্কা অমূলক নয়, সাংঘাতিক কিছু একটাই হয়েছে। বুকের ভেতর একরাশ আশঙ্কার চিন্তা চেপে রেখে চুপ করে গেলেন। ফেব্রুয়ারি 3, 2017, সকাল 11:10। 3 দিন কেটে গেছে। মুম্বাইয়ের বাড়িতে রায় নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। কারোর সাথে খুব প্রয়োজন না হলে কথা বলছে না। অন্যান্য বাড়ির মতো এবার এতদিন পেরিয়ে গেলেও জিকো একবার ফোন করেনি ওনাদের রায় পৌঁছেছে কিনা জানতে। শ্যামলবাবু আর কাজল দেবীর রায়কে নিয়ে উদ্বেগের শেষ নেই। দুশ্চিন্তায় তারা যেন ক্রমশ তলিয়ে যাচ্ছেন। শেষে আর থাকতে না পেরে এদিন সকালের দিকে কাজল দেবীকে সাথে নিয়ে মেয়ের ঘরে ঢুকে শ্যামলবাবু বললেন, আজ তোকে বলতেই হবে কি এমন হয়েছে তোর যে হঠাৎ এভাবে না বলে কয়ে বাড়ি চলে এলি?
এলি তো এলি, এমন করে আসিস? 3 দিন হয়ে গেল ঘর থেকে বেরোচ্ছিস না, খাওয়া দাওয়া করছিস না। এবার কিন্তু আমাকে জিকোর সাথে কথা বলে জানতে হবে কি হয়েছে।